হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এয়ার অ্যানিমে। এআরএসসির আজকের ভিডিওতে আমরা আমাদের প্রিয় কার্টুন ব্যান 10 ক্লাসিকের ব্যান ভার্সেস গোস্ট ফ্রিকের মুভিটি কভার করব, যেখানে ব্যান এমন একটা এলিয়েন গ্রুপের সামনে পড়ে যারা পৃথিবীর সূর্যকে ঢেকে দেওয়ার চেষ্টা করছে যাতে পৃথিবীতে একটু সূর্য আলো প্রবেশ করতে না পারে। কিন্তু প্রশ্ন হলো, এলিয়েনগুলো এমনটা কেন করতে চায়? এটার প্রথম পার্টটা আমি এই ভিডিওতে অ্যাড করে দেব। এপিসোডে শুরু হয় ব্যান গোয়েন তাদের দাদুর সাথে একটি ফার্মে কাজ করতে এসেছে। তারা কয়েকদিন ফার্মে কি কাজ হয় এটার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এখানে কাজ করবে। কয়েক ঘন্টা আগের কাহিনী, ব্যান গোয়েন সামার ভ্যাকেশন হিসেবে তাদের আরবিতে বসে আরামসে গেম খেলছিল। তখনই গ্র্যাম্পা ম্যাক্স সেখানে আসে। শাওয়ারে পানি আসছে না, আর এটা ফিল করার দায়িত্ব ছিল ব্যানের, এবং তিনি গোয়েনকেও বকা দেন। তারা দুজনই নিজেদের ভাগের কোনো কাজই করছে না। কিন্তু দাদু, ওটা সামার ভ্যাকেশনে কাজ কে করে? আর তখনই রেডিওতে একটি নিউজ আসে, এই সামার ভ্যাকেশনে আপনি চাইলে আপনার পরিবারকে নিয়ে একটা রিয়েল ফার্মে কিরকম কাজ হয় এটা এক্সপিরিয়েন্স করতে আসতে পারেন, আর এখানে জয়েন করা একদম ফ্রি। আর ব্যান গোয়েন তাদের দাদুর চেহারা দেখেই বুঝে যায় এখন তাদের সাথে কি হতে যাচ্ছে। বিশ্বাস করো, আমি ছোটবেলায় আমার দাদুর ফার্মে অনেক কাজ করেছি। ফার্মে কাজ করা অনেক মজার। আর এই জন্যই এখন ব্যানরা এখানে তাদের ফার্মে ওয়েলকাম করা হয়। আর ব্যানদের বয়সী যে ছেলেটি আছে তার নাম টর্ড, এবং আসার সাথে সাথেই তাদেরকে একটি কাজ দেওয়া হয়, আপনারা এই চারার গাড়িটি খালি করুন। আর ব্যান গোয়েন ম্যাক্স কাজে লেগে পড়ে। কিন্তু ব্যান ভাবে সে ফোরামস হয়ে এটা খুব সহজেই করতে পারবে, কিন্তু তার দাদু তাকে থামিয়ে বলে ফার্মে যত কাজ দেওয়া হবে সবগুলো অলসের রাজা ব্যান টেনেসেনই করবে। এই কাজটা শেষ করতে তাদের কয়েক ঘন্টা লেগে যায়, এবং ব্যান গোয়েনের অবস্থা খারাপ। এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, তারা খাবার খেতে বসে। বাট গোয়েন ব্যান এতে খুশি, অন্তত তাদের এবার কোনো পোকামাকড় খেতে হচ্ছে না। কিন্তু এই সব কিছু ব্যানের অনেক বোরিং লাগে। সে টর্ডকে জিজ্ঞেস করে, এখানে না টিভি আছে, না ইন্টারনেট আছে, না কোনো ভিডিও গেম, তো তুমি মজা করার জন্য কি করো? যা শোনার পর ছেলেটি এক্সাইটেড হয়ে বলতে যায় কালকে যখন সে তার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল সে একটি ভয়ঙ্কর মনস্টারকে দেখে। কিন্তু সে বেশি কিছু বলার আগে তার মা তাকে থামিয়ে দেয়। ওনার মতে সে এসব ভুল দেখেছে। আর খাবার শেষ করে উনি সবাইকে শুয়ে পড়তে বলে। কিন্তু এতে ব্যান গোয়েন ঝটকা খায়, কারণ বাইরে এখনো দিনের আলো দেখা যাচ্ছে। ম্যাক্স বলে, বিশ্বাস করো, তোমরা কালকে সকালে ধন্যবাদ দিবে যে তোমরা আগে ঘুমিয়েছিলে। গেস্ট হাউসে যাওয়ার সময় ব্যান আর গোয়েন ছেলেটিকে জিজ্ঞেস করে কালকে রাতে সে যে মনস্টার দেখেছিল ওটা কিরকম দেখতে, ওটা কি কি করেছিল। ছেলেটি বলতে চায় না, তোমাদের আমার কথা বিশ্বাস হবে না। বিশ্বাস করো, আমরা এই সামার ভ্যাকেশনে অনেক অদ্ভুত জিনিস দেখেছি যা দুনিয়ার কেউ বিশ্বাস করবে না। ছেলেটি বলতে শুরু করে, কালকে রাতে আমি যখন আমার বন্ধুদের সাথে ঘুরতে যাই আমার সামনে চলে আসে একটি মমি, আর ওই ইজিপশিয়ান মমিটা হাঁটা চলাও করছিল। তাদেরকে ওদের রুম দেখিয়ে দেওয়া হয়। এই গন্ধটা কিসের? ও, এখানে মুরগিরাও থাকে। তাহলে সকালে ঘুম থেকে ওঠার পর আমরা ডিমও পেতে পারি। আর ম্যাক্স এখানে অনেক খুশি, গ্রামের গন্ধের মজাই আলাদা। ব্যান লুকিয়ে লুকিয়ে মমিটাকে খুঁজতে বের হতে চায়, কিন্তু গোয়েনও একই কাজ করতে দাঁড়িয়ে আছে, তুমি কোথাও যাচ্ছ? আর তারা দুজনই মমির খোঁজে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তারা একটি গর্ত খুঁজে পায় যার পাশে পার্পেল কিছু একটা গ্লো করছিল। হঠাৎই সেখানে তারা দুটি অদ্ভুত গরুকে দেখতে পায়। গোয়েন, আমি জানি আমি শহরের ছেলে, কিন্তু আমি নিশ্চিত গরু এরকম দেখতে না। গরুগুলো ওদের তাড়া করতে শুরু করে, আর যখন তারা গোয়েনকে অ্যাটাক করবে ব্যান এক্সেলারেট হয়ে ওকে বাঁচিয়ে নেয়। ব্যান প্রথমে তার এক্সেলারেটের স্পিড দিয়ে ওগুলোর সাথে খেলতে শুরু করে, কিন্তু এটার ফল বেশি ভালো হয় না। আর শেষে কোনো উপায় না পেয়ে সে প্রথমে মাঠ থেকে কিছু তার কালেক্ট করে, আর এরপর এক্সেলারেটের স্পিড ইউজ করে গরুগুলোকে বন্দি করে ফেলে। গোয়েন ব্যান এটা দেখে পুরো হতবাক, এই ফার্মে কি হচ্ছে? প্রথমে একটি মমির কাহিনী, আর এখন এই মিউটেড গরু। হঠাৎই ব্যান কোনো একটা শব্দ শুনতে পায়, আর যখন সে ওখানে পৌঁছায় ওখানে ওই মমিটা বসে আছে, আর ওটা মাটির ভিতর থেকে কোনো একটা ক্রিস্টালের খোদাই করছে। তাহলে টর্ক ভুল দেখেনি। মমিটাও ব্যানকে দেখে ফেলে, ওটা ব্যানের উপর অ্যাটাক করতে শুরু করে, এবং ফাইটের মাঝে ব্যান নোটিস করে ওটা শৈল কাপড়ের তৈরি। কিন্তু কাপড় দিয়ে ওটা আমার উপর অ্যাটাক কিভাবে করছে? এবং তখনই সেটা হয় যেটার ব্যান সবচেয়ে বেশি ভয় পায়, তার ঘড়ির টাইম আউট হয়ে যায়। মমিটা ডিরেক্ট ব্যানের উপর অ্যাটাক করে না, ওটা ওর পাশের একটি ওয়াটার ট্যাঙ্কের পিলার ভেঙে দেয়। এর ফলে পুরো ট্যাঙ্কটাই ব্যানের উপর পড়তে নেয়। হয়তো ব্যানের ভর্তা হতো যদি গোয়েন সময় মতো না আসতো। তুমি আমাকে গরুদের হাত থেকে বাঁচিয়েছিলে, এখন আমরা বরাবর। বাট মমিটা আর এখানে নেই, ওটা কোথাও চলে গেছে। এটা এই গর্তের ভিতর কোনো পার্পেল পাথরের খোদাই করছিল, কিন্তু ওই পাথরটা এখানে আর নেই। ম্যান, আমি এতটা টায়ার্ড যে কালকে সকালে 12টা অবধি ঘুমাতে পারবো। কিন্তু তখনই ফার্মের লেডি এসে ওদেরকে তুলে দেয়, তোমাদের অনেক কাজ আছে। আপনি মজা করছেন? এখন সকালের 5টা বাজে। গরুরা দুধ নিজে নিজে বের করে দেবে না। তাহলে আমি তোমাদের বলেছিলাম না সকালে উঠে তোমরা আমাকে থ্যাঙ্কস বলবে?
টড ওদের কিভাবে দুধ দুইতে হবে দেখিয়ে দেয়। আমরা কি অন্য কোনো কাজ করতে পারি? হ্যাঁ, চাইলে গোবরগুলো সরাতে পারো, দুধ বের করব। এখন ব্যানদের এই গরুগুলো দুধ দুইতে হবে। ব্যান এর জন্য এলিয়েন হতে চায়, কিন্তু গোয়েন ওকে মনে করায় দাদু ওকে কি বলেছিল। আচ্ছা, ঠিকই বলেছে গোয়েন, তুমি এতগুলো গরুর দুধ দুয়ার এক্সপিরিয়েন্স মিস করতে চাও না। দেরি কেন করছো, এলিয়েন হও। ব্যান ফোরামস হয়ে গরুগুলো দুধ দুইতে শুরু করে। হঠাৎই ওই ফার্মের মালিক সেখানে চলে আসে, কিন্তু এতক্ষণে ব্যান কোথাও লুকিয়ে গেছে। তোমার ওই ভাইটা কোথায়? ও বালতি আনতে গেছে। আচ্ছা, তোমাদের এখানকার কাজ শেষ হলে টডকে খুঁজো, ও তোমাদের দিনের বাকি কাজগুলো বুঝিয়ে দেবে। অ্যান্ড ব্যান এখানে ওই ঘরের মধ্যে লুকিয়েছিল। এরপর ওদের পিগদের খাবার দিতে বলা হয়, যেগুলো ব্যান ওয়াইল্ড বেন হয়ে খুব সহজে করে ফেলে। মুরগির ডিম কালেক্ট করতে এক্সেলারেট, মুহূর্তের মধ্যেই কাজ শেষ। মাঠে কাল্টিভেট করার জন্য ওয়াইল্ড মার্ক, আর ফেন্সের জন্য লাঠি কাটতে ডায়মন্ড হেড। এভাবেই সারাদিন কাটে। তারা অনেক পরিশ্রম করেছে। তো তোমাকে কি এই কাজ প্রতিদিন করতে হয়? না, শুধু ফসল কাটার সময় আমরা একটু বিজি থাকি। যদিও এটা সহজ না, কিন্তু এটাই আপনাকে বিজি রাখে। প্রতিদিন এক্সাইটমেন্টের জন্য কোনো মমি তো আসে না। ব্যান গোয়েন তাদের দাদুর কাছে গিয়ে কালকে রাতে তাদের সাথে কি কি হয়েছে সবকিছু খুলে বলে। ওই মমিটা মাটিতে কিছু একটা খোদাই করছিল, যার থেকে পার্পল লাইট বের হয়, যেমন ওই ওয়্যারউলফের ছিল। এবং এই কথা শোনার পরেই ম্যাক্স রাজি হয়ে যায়, আর তারা গিয়ে ওই গরুগুলোকে চেক করে। কিন্তু ম্যাক্স জানায় মমি আর গরুর থেকেও ভয়ঙ্কর কিছু এখানে হচ্ছে। এই গরুগুলো থেকে করেডিয়ামস রিডিং বের হচ্ছে। এই কয়েডিয়ামস কি? এটা একটা হাই এনার্জি মিনারেল, যেটা প্রাকৃতিকভাবে পৃথিবীতে পাওয়া যায় না। হয়তো কয়েক হাজার বছর আগে এই জায়গার আশপাশে কোনো অ্যাস্ট্রয়েড এসে পড়েছিল, আর ওই অ্যাস্ট্রয়েডের টুকরোর মধ্যেই হয়তো এই কয়েডিয়াম ছিল, যেটা এই জায়গার আশেপাশে ছড়িয়ে পড়েছে। তাহলে মমিটা কি পাথরগুলো কালেক্ট করছে? ম্যাক্স বলে, না, এই করেডিয়াম অনেক পাওয়ারফুল একটি এনার্জি সোর্স। কিন্তু একটা জিনিস নিশ্চিত, ওই করেডিয়ামের সংস্পর্শে আসার কারণেই এই গরুগুলোর এই অবস্থা হয়েছে। আর ওই মমির হাতে যদি এরকম আরো করেডিয়াম পড়ে যায়, তাহলে সে এই এলাকার সবগুলো জীবিত প্রাণীকে এরকম মিউটেট বানাতে পারবে। ম্যাক্স তার একটি গ্যাজেট দিয়ে এই করেডিয়ামের হাই রিডিংস পাওয়া একটি জায়গা খুঁজে বের করে। এটা একটা চকলেট ফ্যাক্টরি। তারা লুকিয়ে লুকিয়ে ফ্যাক্টরির মধ্যে ঢুকে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই ওই জায়গাটি পেয়ে যায়, যেখানে ওই করেডিয়ামের রিডিং সবচেয়ে বেশি। হয়তো এটাই ফ্লোরের নিচে আছে। ব্যান সাথে সাথে ডায়মন্ড হেডে ট্রান্সফর্ম হয়। ম্যাক্স ওকে থামানোর চেষ্টা করে, কিন্তু ব্যান এতক্ষণে গর্ত খুঁড়ে ফেলেছে। এই পাথর থেকেও ওই গরুগুলোর মতো পার্পল লাইট বের হচ্ছে, কিন্তু ব্যান এখানে ভুল করেছে। সে না বুঝেই এই পাথরটাকে বের করে ফেলেছে, যার কোনো দরকার ছিল না। আর এখন মমিটা ওইটার লোকেশন পেয়ে এখানে চলে আসবে, এবং এমনটাই হয়। মমিটা লিটারালি ওখানে ভূতের মতো চলে আসে। ব্যান ওটার সাথে ফাইট করার চেষ্টা করে। সে তার ডায়মন্ড স্পাইক ওটার এপার ওপার করে দেয়, কিন্তু দেখা যায় এটা কাজ করছে না। ওটা ব্যানকে জাস্ট সরিয়ে দেয়, আর সাথে সাথে ওই পাথরটিকে কালেক্ট করে। ওটার বিহেভিয়ার দেখে মনে হয় ওটা ব্যানের সাথে ফাইট ইগনোর করার চেষ্টা করছে, আর কোনোভাবে এখান থেকে পালিয়ে যেতে চায়। ব্যান মমিটাকে মারতে শুরু করে, কিন্তু হঠাৎই মনস্টারটা পাথরগুলো খুলে ধরে। ম্যাক্স বলে, ওটা আমাদের উপর ওই পাথরের আলো ফেলতে চায়, পিছনে সরো। কিন্তু তখনই ওখানে ওই ফ্যাক্টরির সিকিউরিটি অফিসার চলে আসে, আর মনস্টারটা ওকেই মিউটেট করে দেয়। ম্যাক্স সাথে সাথে নিজে আর গোয়েনকে একটি স্যুট পরিয়ে দেয়। এটা আমাদের এই পাথরের রেডিয়েশন থেকে প্রোটেক্ট করবে। গ্র্যান্ডপা, কিন্তু আমার কি? যতক্ষণ তুমি এলিয়েন হয়ে আছো ততক্ষণ তোমার কিচ্ছু হবে না। ব্যান আর মমিটির মধ্যে লড়াই শুরু হয়, আর মিউটেড সিকিউরিটি অফিসার গোয়েন আর ম্যাক্সের পেছনে পড়ে যায়। গোয়েন ওটার উপর তার ম্যাজিক করার চেষ্টা করে। হ্যাঁ, সিজন 3-তে গোয়েনের কাছে ম্যাজিক পাওয়ার চলে এসেছে, কিন্তু ওই স্যুটের মধ্যে থাকার কারণে ওর ম্যাজিক কাজ করছিল না। উল্টো স্যুটটা বেলুনের মতো ফুলে ওঠে। সিকিউরিটি মনস্টারটা অনেক পাওয়ারফুল। ওটা গোয়েন আর ম্যাক্সের উপর অ্যাটাক শুরু করে। গোয়েন আর ম্যাক্স এখানে অনেক ভালো টিম ওয়ার্ক করে। তারা একে অপরকে কভার দিচ্ছিল, এবং একটা সময় তারা ট্রিক করে মনস্টারটিকে একটি বক্স র্যাপিং মেশিনে ঢুকিয়ে দেয়, এবং মেশিনটা মনস্টারটিকেই প্যাক করে দেয়। এদিকে ব্যান মমির সাথে ফাইট করছিল, বাট হঠাৎই তার ঘড়ির আবারও টাইম আউট হয়ে যায়। ব্যান মমির থেকে পালাতে শুরু করে, এবং ম্যাক্স ওকে স্যুট পরিয়ে দেয়। বাট এবার মমি ওদেরকে ইগনোর করছিল না। সে এখন ওদেরকে থ্রেট হিসেবে দেখছে। ওটা ওদের তিনজনেরই পিছে পড়ে আছে। হঠাৎই গোয়েনের মাথায় একটা প্ল্যান আসে। সে ব্যানকে তার পাশে থাকা আইসক্রিমের কন্টেনারটি ফেলে দিতে বলে। ব্যান এমনটা করতেই মমি আইসক্রিমে স্লিপ করে একটি কন্টেনারের মধ্যে পড়ে, আর দেখা যায় এটা একটা আইসক্রিম ব্লেন্ডার।
এবং গোয়েন ওই মেশিনটিকে চালু করে দেয় আর ওটা মমির টুকরো টুকরো। ব্যান গোয়েন ভাবে এতে মমি শেষ, কিন্তু যখনই তারা ফিরে যাবে মমি আবারও উঠে যায় আর এইবার সে ব্যানকে হাতে নাতে ধরে ফেলে। ওটা ব্যানকে মিউটেট করার চেষ্টা করছিল আর এর জন্য ওটা ওর স্যুট ছিঁড়তে শুরু করে। ম্যাক্স তারাও কাছে আসতে পারছে না, বাট এখানেই তার অমিটিক্সের ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়। ওটা মমির ডিএনএ অ্যাবজর্ব করে ফেলে, কারণ ব্যানের অমিটিক্সে যদি কোনো এলিয়েনের শরীর লাগে তাহলে ব্যান ওই এলিয়েনটার ডিএনএ পেয়ে যায়। অ্যান্ড এখানেও এমনটাই হয়, ব্যান মমির ডিএনএ পেয়ে যায়। ম্যাক্স ব্যানকে দূরে থেকে তাড়াতাড়ি এলিয়েনে ট্রান্সফর্ম হতে বলে। করেডিয়ামের কারণে তারা চাইলেও ওর কাছে যেতে পারবে না। ব্যান তার নতুন এলিয়েন মমিতে ট্রান্সফর্ম হওয়ার চেষ্টা করে, কিন্তু হয়ে যায় আপগ্রেড। মমি ওকে একটি মেশিনের উপর ছুড়ে মারে। তখনই ম্যাক্স বলে ওঠে, সাবধানে থাকো, তোমার পেছনে লিকুইড নাইট্রোজেনের একটি মেশিন আছে, ওটা লিক হলে ওটা তোমাকে সেকেন্ডের মধ্যে বরফ বানিয়ে ফেলবে। অ্যান্ড এটা শোনার পরেই ব্যানের মাথায় একটি বুদ্ধি চলে আসে। সে আপগ্রেড দিয়ে লিকুইড নাইট্রোজেনের মেশিনটিকে প্রসেস করে আর নাইট্রোজেনের স্প্রে মারতেই মমিটি পুরো বরফ হয়ে যায়। তাদেরকে আরো অনেক কাজ করতে হয়। ব্যান আরো একটি কংক্রিট ঢালাই মেশিনকে প্রসেস করে আর মমিটিকে ওই করেডিয়াম সহ ওই গর্তের মধ্যেই সিল করে দেয়। অনেক ভালো কাজ করেছো ব্যান। সকাল হতে হতে কংক্রিট সলিড হয়ে যাবে, কেউ বুঝতেই পারবে না এখানে একটা মমি দাফন আছে। আর ওই সিকিউরিটি অফিসারও ঠিক হয়ে যায়, কারণ সে বেশিক্ষণ কোরোডিয়ামের রেডিয়েশনে ছিল না। তো এখন আমাদের ফার্মে ফেরা উচিত, গোয়েন ব্যান। আর ফার্মের কথা শোনার সাথে সাথে গোয়েন ব্যান তাদের দাদুর কাছে রিকোয়েস্ট করতে শুরু করে তারা এখন থেকে সব কাজ করবে, তাদেরকে আর যাতে ফার্মে না নেয়। অ্যান্ড ম্যাক্সও এতে রাজি হয়ে যায়। ও হ্যাঁ, ছোটবেলায় আমারও আমার দাদুর ফার্মে কাজ করতে একদম ভালো লাগতো না। এখন আসা যাক ওয়ার উলফের কাহিনীতে, যার কথা এপিসোডের মাঝখানে উঠেছিল, যার ভয়েস আমি কালকে দেব। কয়েকদিন আগের কাহিনী। ব্যান গোয়েন তাদের দাদুর সাথে একটি ডেজার্ট এলাকায় ঘুরতে এসেছিল। এখানে তাদের দাদু ম্যাক্সের একজন প্লামার টিমমেট থাকে আর ম্যাক্স এখানে ওর সাথে দেখা করতে এসেছে। কিন্তু ব্যানের ওখানে চোখ পড়ে একটি মেয়ের উপর। এটা ওই লোকটারই নাতনি আর ব্যান ওর উপর ক্রাশ খায়। আর গোয়েনও ব্যানের এই অদ্ভুত বিহেভিয়ার পুরোপুরি নোটিস করে। সিরিয়াসলি? বাট হঠাৎই পুরো আকাশ মেঘে ঢেকে যায়। গোয়েন মেয়েটিকে বলে, তুমি নিশ্চিত তুমি মেঘের জন্য ডান্স করনি? কিন্তু আকাশের মেঘ তাদের ভাবারও সময় দেয় না। মুহূর্তের মধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয়, সাথে ছিল পার্পল লাইটনিং। কিন্তু ব্যান তোর কি হয়েছে ভাই? আর এই কালো তুফানের মধ্যে ব্যানরা একটি কালো নেকড়ের মতো অবয়বকে দেখতে পায়, যেটা মানুষের মতো দুই পায়ে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু এখানেই শেষ হয় না। হঠাৎ বৃষ্টির ফলে শহরে যে বাঁধ ছিল ওটা ভেঙে যায় আর প্রবল পানির স্রোত শুরু হয়। গোয়েনের মেয়েটি যারা ওদের থেকে দূরে ছিল ওরা দুজন ওই স্রোতের কবলে পড়ে। যেখান থেকে গোয়েন বেঁচে গেলেও মেয়েটি স্রোতের কবলে পড়ে যায়। ব্যান ওকে বাঁচানোর জন্য রিপজর্স হতে চায়, কিন্তু অমনিটেক্স কোনো কারণে কাজ করছে না। ব্যান ডিসাইড করে সে নিজেই ওকে বাঁচাতে যাবে। এজন্য সে একটি বড় কন্টেনার নেয় আর তারা দুজন ওটা সাপোর্ট নিয়ে লাফ দিয়ে কিছু কাঠ ধরে ফেলে। থ্যাংক ইউ। এখন কি? আরে থ্যাংক ইউ বলার দরকার কি, এটা আমার কর্তব্য ছিল। হ্যাঁ, ভালো কথা। আমি বলছিলাম আমরা আমাদের হাত ছাড়ি। এদিকে আমাদের ওই উলফটাকে দেখানো হয়, যেটা একটা টাওয়ারের উপর থেকে কিছু একটা চুরি করে। সিন শিফট হয়, ব্যান্ডের দাদুর ওই বন্ধু তাদের একটি মিউজিয়ামে নিয়ে এসেছে। সে বলে, আমি ভাবিনি আমি কখনো এটা দেখব। এটা কি? এটা একটা ইয়েনাল ডোশি, যার অপর নাম ওয়ারউলফ। আমি ভেবেছিলাম এটা শুধু একটা কাহিনী, কিন্তু আজ নিজের চোখে দেখলাম। এবং সে ডিসাইড করে সে এটাকে ধরবে। ম্যাক্স আর ব্যান এতে অ্যাড হয়ে যায়, কিন্তু যখনই কাই মানে মেয়েটি আসতে বলে তার দাদু ওকে মানা করে দেয়। এটা তাদের ধর্মের পরম্পরা, এই কাজ শুধু ছেলেরাই করে। তো গোয়েন আর কাইকে এখানেই থাকতে হবে ডেফিনেটলি, যেটা মেয়েদের দুজনেরই পছন্দ হয় না। ম্যাক্স গোয়েনকে থামিয়ে বলে এটা ওদের দেশ আর ওদের রুলস। আর আমাদের হিরো বলে ওঠে, কাই আপসেট হয়ে আছে, আমাকে ওকে হাসাতে হবে, দায়িত্ব নিয়ে বসে। তুমি কোন দিন থেকে মেয়েদের ফিলিং নিয়ে ভাবতাছো ভাই? তুমি ওর উপর ক্রাশ খাওনি তো? অসম্ভব, এরকম কিচ্ছু না। তাহলে কি? কিন্তু ব্যান গোয়েনকে সাজেস্ট করে তুমি পুরো সময় কাইর সাথে থাকবে, তো আমার জন্য একটা কাজ করবে। কাইকে বলতে থাকো যে আমি কত কুল আর হ্যান্ডসাম, আর তুমি কত লাকি যে আমি তোমার কাজিন। তো তোমার জন্য আমি একটা সাদা মিথ্যা কথা বলতাম, সাদা বলো বা কালো বলো, কিন্তু এটাই বলো। তারা তিনজন উলফটাকে শিকার করার জন্য বেরিয়ে পড়ে। আমাদের পুরাতন দিনের কথা মনে পড়লো, যখন আমরা হিমালয় ইয়েতিকে খুঁজতে গিয়েছিলাম। ব্যান জিজ্ঞেস করে, আপনিও কি প্লামার ছিলেন? আর ব্যান এটা শুনে অবাক হয়, তারা দুজনই প্লামার ছিল। এদিকে গোয়েন আর কাইকে দেখা যায়, তারা দুজন ব্যানকে নিয়ে কথা বলছিল। কিন্তু খুশি হওয়ার কিছু নেই, গোয়েন এখানে ব্যানের বদনামি করে। তার মতে বড়দের লিস্টে ব্যানের নাম সবার উপরে। তারা কিছুক্ষণ খোঁজার পরেই তাদের শার্লক হোমসের স্কিল ইউজ করে মনস্টারটাকে খুঁজে পেয়ে যায়। কিন্তু দেখা যায় ওয়ারউলফটা জাঙ্কিয়ার্ডে কিছু খুঁজছে।
মিস্টার গ্রিন ওটাকে অজ্ঞান করার জন্য ওটার উপর তার স্নাইপার দিয়ে শুট করে, কিন্তু উলফটার শ্রবণ শক্তি এত প্রখর ওটা এই সামান্য শব্দ শুনতে পায় আর বুলেটটাকে ডজ করে আর মুহূর্তের মধ্যেই ওদের সামনে এসে দাঁড়ায়। আচমকা এই আক্রমণে ব্যানরা তিনজনই পাহাড়ের উপর থেকে পড়ে যেতে নেয়। ব্যান ওদের বাঁচানোর জন্য স্টিংরে হতে চায়, কিন্তু হয়ে যায় ওয়াইল্ড বেন। আর কোনো ক্রমে শেষ মুহূর্তে তার লতা ইউজ করে তার দাদু আর মিস্টার গ্রিনকে বাঁচাতে পারে। ব্যান স্ট্রেস হয়ে পাহাড়ের উপরে উঠে যায়, আর এদিকে মিস্টার গ্রিন ম্যাক্সের দিকে অবাক হয়ে তাকায়। এখনই সে কি দেখলো? হ্যাঁ জানি, আমার তোমার কাছে অনেক কিছু বলার আছে। এই উলফটিও মমিটির মতো ওদেরকে ইগনোর করছিল, কিন্তু ব্যান ছাড়ার নয়, সে গিয়ে মনস্টারটিকে ধরে ফেলে, ওটাকে তার বেন দিয়ে পেঁচিয়ে নেয়। কিন্তু ওয়ার উলফ ওর উপর কামড় বসায় আর ব্যান ওটাকে মারতে শুরু করে, কিন্তু না, ভাগ্য এতটাও ভালো না। তখনই তার ঘড়ির টাইম আউট হয়ে যায়। উলফটা ব্যানের উপর অ্যাটাক করতে শুরু করে আর একটা অ্যাটাক ওর ঘড়ির উপর লাগে, কিন্তু যখনই ম্যাক্স আর মিস্টার গ্রিন ওখানে আসে, মনস্টারটি আবারও পালিয়ে যায় এবং ব্যান নোটিস করে তার ঘড়িতে অদ্ভুত কিছু একটা হচ্ছে। তারা ক্যাম্পে ফিরে আসে। ওই গোয়েন, কাই আমার সম্পর্কে কিছু বলেছে? অ্যান্ড গোয়েন এখানে পারফেক্ট মেয়ে ব্যানের কলিজার টুকরো টুকরো করে। আমার মনে হয় না ও তোমাকে একদমই পছন্দ করে, মেয়েদের শুধু স্মার্ট ছেলেই পছন্দ। কিন্তু একটা প্রবলেম দেখা দিয়েছে, এই ওয়ারউলফের ভয়ে এই এলাকার অনেক অধিবাসী এখান থেকে চলে যাচ্ছে। তো এখানে ম্যাক্স আর কাইও ব্যানের ঘড়ি সম্পর্কে জেনে গিয়েছে। অ্যান্ড ব্যান বলতে শুরু করে, এটা তো আমার হাজারো ট্যালেন্টের মধ্যে একটা, আমি আর অনেক কিছু করতে পারি। আর তারা দুজন কথা বলতে একদিকে চলে যায়, কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। অকারণেই ব্যানের শরীর চুলকাতে শুরু করে। এটা কেন হচ্ছে? গোয়েন, আমার একটু পিঠ চুলকিয়ে দিবে? আমার আঙ্গুল তোমার পিঠে? না। কিন্তু ব্যানের এই চুলকানি শুধু মজার মধ্যে থাকে না, হঠাৎই ব্যানের গায়ের রঙও বদলাতে শুরু করে, লিটারালি আবতার। অ্যান্ড পরিবর্তনটা আরো এক্সট্রিম লেভেলে যেতে শুরু করে। মিস্টার গ্রিন ব্যানের কন্ডিশন থেকে জিজ্ঞেস করে, তোমাকে কি ওই এনএলডোসি কামড়েছিল যখন আমি ওয়াইল্ড বেন ছিলাম? কিন্তু আমার তো একটা আঁচড়ও লাগেনি। এটা অনেক বড় সমস্যা, তুমি ওয়ারউলফে বদলে যাচ্ছ, আর যখন তোমার ট্রান্সফরমেশন কমপ্লিট হবে তুমি নিজের প্রিয় মানুষদের ক্ষতি করতে শুরু করবে, তোমার নিজের উপর কোনো কন্ট্রোল থাকবে না। ম্যাক্স জিজ্ঞেস করে, এটা থামানোর জন্য আমরা কি করতে পারি? এজন্য আমাদের একটি স্পেশাল গাছকে খুঁজতে হবে, আর ওটার মধ্যে একটি রূপোর প্যান্ডেন্স ডুবিয়ে ব্যানের হৃদয়ের কাছে রাখতে হবে, আর এটা আজকে রাতে চাঁদ বের হওয়ার আগে করতে হবে। তারা নিজেদের মতো রিসার্চ শুরু করে, যেমন মিস্টার গ্রিন প্যান্ডেন্টটা আনতে যায় আর গোয়েন ওই গাছটাকে বের করে ফেলে। এটা একটা স্পেশাল ক্যাকটাস গাছ এবং ব্যানকে দেখা যায় তার খিদে অনেক বেড়ে গেছে, কিন্তু এখনো তার মধ্যে কন্ট্রোল হারানোর কোনো সাইন দেখা যায়নি। অ্যান্ড এখন সে ট্রান্সফরমেশন লেভেল 3-তে পৌঁছে যায়। আমার নিজের মধ্যে কোনো পরিবর্তন ফিল হচ্ছে না। ম্যাক্স আর মিস্টার গ্রিন ফিরে আসে। মিস্টার গ্রিন জানায় ওই ওয়্যারউলফ পশু নাসার একটি সেগমেন্টের উপর অ্যাটাক করেছিল, ওখান থেকে ওটা একটি স্যাটেলাইট চুরি করেছে আর গার্ডকে মেরে ফেলেছে, আর আমাদের এখান থেকে নেটওয়ার্ক রিসিভারটাকে নিয়ে গেছে। অ্যান্ড এখন তারা পুরো কনফিউজ, একটা উলফ এসব নেটওয়ার্কের জিনিস দিয়ে কি করবে। অ্যান্ড মিস্টার গ্রিনের মতে ওয়্যারউলফ এটা পছন্দ করছে না, তার পবিত্র এলাকা এরকম টেকনোলজিতে ভরে যাচ্ছে। গোয়েনার কাই ব্যানের জন্য ক্যাকটাস খুঁজতে বের হতে চায়, আর 3 ছেলে উলফকে ধরতে যাবে। প্রথমে কাইর দাদু রাজি না হলেও কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। তাদেরকে 2টা কাজই একসাথে করতে হবে। আমরা ওই ক্যাকটাস খুঁজে পেলে আপনাদের সিগন্যাল পাঠাবো। আর ব্যানার কাই দুজনকে বলে নিজের খেয়াল রেখো। আর বেচারি গোয়েন। কিছুক্ষণ খোঁজার পরে তারা উলফের লোকেশন পেয়ে যায়। কিভাবে? ব্যান উলফের মতো চিৎকার করে আর উলফটা ওকে কল ব্যাক দেয়। কিন্তু যখন তারা ওখানে পৌঁছায় হঠাৎই উলফটা ওদের সামনে আসে, কিন্তু না, এটা ব্যান, তার ট্রান্সফরমেশন আরো এগিয়ে গেছে। তাদের এখনই ক্যাকটাসের প্রয়োজন। এদিকে গোয়েন আর কাই ক্যাকটাসটাকে খুঁজছে। অনেকক্ষণ খোঁজার পর যখন গোয়েন হয়রান হয়ে বসে পড়ে, ওটা তার পেছনে আটকে যায়। ক্যাকটাসটা তারা পেয়ে গেছে এবং তখনই তারা ব্যানদের পাঠানো ফ্লেয়ার গানের সিগন্যাল দেখতে পায়। গোয়েন বুঝে যায় ব্যানের হয়তো ট্রান্সফরমেশন আরো বেড়ে গেছে, ওরা ওদের তাড়াতাড়ি ওখানে যেতে বলছে। এদিকে পাহাড়ের উপর ব্যানদের সামনে উলফটা চলে আসে। অ্যান্ড যখনই ওটা ব্যানদের উপর অ্যাটাক করতে যায়, ব্যান ওটাকে ধরে ছুঁড়ে মারে। ব্যান, আমাদের ওটাকে হারানোর জন্য ক্যাকটাসের প্রয়োজন, কিন্তু ওর শুধু দাঁতের, আপনারা পিছনে সরুন। ব্যান আর উলফটার মধ্যে ফাইট শুরু হয়, কিন্তু উলফটার পাওয়ার একটু বেশি, ব্যান এখনো পুরোপুরি অ্যাডাল্ট হয়নি। ম্যাক্স ওটাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে, বাট যখনই ওটা ম্যাক্সের দিকে এগোতে যায়, ব্যান ঠিক করে সে অ্যাক্সেলারেট হবে, কিন্তু তার ঘড়ি তার হাতে নেই। তো ব্যান বাধ্য হয়ে এই অবস্থায় ওর সাথে ফাইট শুরু করে। গোয়েনরাও ওখানে পৌঁছে যায়, তারা এই ক্যাকটাস খুঁজে পেয়েছে। অ্যান্ড মিস্টার গ্রিন ওই ক্যাকটাসের রস প্যান্ডেন্টের উপর লাগিয়ে ওই উলফটার বুকে লাগানোর চেষ্টা করে, কিন্তু তারা পারে না। অ্যান্ড সেকেন্ড টাইম গোয়েন ট্রাই করে। আমি ভেবেছিলাম ওরা ব্যানের বুকে এটা লাগাবে, কিন্তু না, উলফটার বুকে লাগাচ্ছে, কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে এটা কাজ করে না। অ্যান্ড আবারও উলফটা কোনো কারণ ছাড়াই ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু ওদিকে তাকানোরও সময় নেই, হঠাৎই ব্যানের প্রচন্ড যন্ত্রণা শুরু হয় আর তার ট্রান্সফরমেশন কমপ্লিট হয়ে যায়। কিন্তু দেখা যায় ব্যানের ঘড়ি তার পেটে এসে পড়েছে। যেমন কোনো এলিয়েন হওয়ার পর ব্যানের ঘড়ি যেরকম তার শরীরের কোনো একটা অংশে থাকে। আর গোয়েন তাদেরকে এক্সপ্লেন করে এটা এই জন্যই কাজ করেনি, হয়তো ব্যান কোনো গল্পের ওয়্যারউলফ না, সে কোনো এলিয়েন ওয়্যারউলফ।
আর অমিটেক্স হয়তো এই কয়েক ঘন্টা ধরে তোমাকে ট্রান্সফর্ম করছিল, তাই তোমার ঘড়ি তোমার হাতে নেই। কিন্তু আমি তো এলিয়েন হওয়ার জন্য অমিটেক্স ক্লিকই করিনি। ম্যাক্স বলে, ফাইটের সময় ওই এলিয়েনটা তোমার ঘড়ি ধরেছিল। আর ব্যানের মনে পড়ে এরকমটা হয়েছিল। যখন আমরা ফাইট করছিলাম এলিয়েনটা ঘড়ির উপর আঁচড় দেয় আর এরপর ওটা থেকে হলুদ লাইট বের হচ্ছিল। মানে এলিয়েনটা অমিটেক্স ছোঁয়ার সাথে সাথেই অমিটেক্স এলিয়েনটা ডিএনএ কালেক্ট করে নিয়েছে। অ্যান্ড ব্যানের আফসোস হয়, যদি সে এমনটা জানতো তাহলে সে যতগুলো এলিয়েনদের সাথে ফাইট করেছে সবগুলোকে দিয়ে এটাকে ছোঁয়াতো। বাট এখন আফসোস করে কোনো লাভ নেই। তারা উলফটাকে আবারও ট্র্যাক করতে শুরু করে। ওটা একটা গুহার মধ্যে ঢুকেছিল, কিন্তু হঠাৎই ওই গুহা থেকে পানির মতো লাভা বের হতে শুরু করে। মানে ভলকানোটা অ্যাক্টিভ হয়ে গেছে। কিন্তু এই ভলকানো তো 1000 বছর ধরে বন্ধ। ম্যাক্স বলে, উলফটা হয়তো আমাদের এখান থেকে বের করার জন্য ওটা কোনোভাবে রিঅ্যাক্টিভেট করেছে। হঠাৎই তারা একটি ভাঙা ব্রিজের সামনে এসে পড়ে, যেখানে প্রথমে ব্যান গোয়েন আর কাইকে নিয়ে লাফ মারে, ওদেরকে পার করায়। আর এরপর তার মুখের থ্রাস্ট ইউজ করে ম্যাক্স আর মিস্টার গ্রিনকে নিয়ে পার করে। না, লাস্ট মোমেন্টে তার ট্রান্সফরমেশন ক্যান্সেল হয়ে যায় আর অমিটেক্সে ওই এলিয়েনটা ডিএনএ অ্যাড হয়ে গেছে। ব্যান এখন যখন চায় এই এলিয়েনে ট্রান্সফর্ম হতে পারবে। কিছুক্ষণ খোঁজার পরে তারা এখান থেকে বের হওয়ার রাস্তা পায়, কিন্তু উলফটি আবার ওদের সামনে এসে পড়ে আর ওর পার্পল সনিক দিয়ে ওদের উপরে অ্যাটাক করে। ব্যান এবার ক্যানন বলে ট্রান্সফর্ম হয়। এবার উলফ আর ক্যানন বল্টের ফাইট হচ্ছিল, বাট এবার আমার ব্যানকে বেশি পাওয়ারফুল ফিল হয় না। ব্যানকে ওটা ধরে ছুড়ে মারে আর ব্যানের শরীরে বাড়ি খেয়ে পাথর ভেঙে লাভা আসতে শুরু করে। মিস্টার বামেন বলে, এই লাভা যদি এখান থেকে বের হয় তাহলে এটা সোজা আমাদের গ্রামে পৌঁছে যাবে। ব্যান ওদের 4 জনকে এখান থেকে বের হতে বলে, আমি এটা সামলাবো, আপনারা এখান থেকে চলে যান। এবং উলফটাও ওর উপর অ্যাটাক শুরু করে। এতক্ষণ ধরে তো ইগনোর করতেছিল। প্রতিটা ক্লাসিক স্টোরির মতো গুহাটি ভাঙতে শুরু করে। ম্যাক্সদের না চাইতেও ওখান থেকে পালাতে হয় এবং ব্যান উলফটিকে থামিয়ে রাখছে এবং গুহার বাইরে গিয়ে ওরা সবাই রিগ্রেটে। ব্যান হয়তো শেষ, আমি কনফার্ম করতেছি, আমি ফিউচার থেকে। ব্যান মরে নাই। অ্যান্ড এটাই হয়, ব্যান ক্যানন বোল্ট হয়ে মাটি থেকে বের হয়ে আসে। আর এভাবেই তারা ওয়ারউলফকে হারিয়ে দিয়েছে। হয়তো মানুষরাও শহরে ফিরে আসতে শুরু করেছে। এখন ব্যান্ডরা সবাই এটা ভাবতে ব্যস্ত যে ওই এলিয়েনটা কি চেয়েছিল। না আমরা কোনো স্যাটেলাইট পেয়েছি, না ওই রিসিভার, তো বলা মুশকিল। আর উলফের মিস্ট্রিটা এখানে আপাতত মিস্ট্রি থেকে যায়, সামনে হয়তো আমরা জানতে পারবো। ব্যান কাইকে বলে, সামার ভ্যাকেশন আরো অনেক লম্বা, আমরা হয়তো আবারও দেখা করতে পারবো। কিন্তু কাই এখানে ওকে অনেক সুন্দরভাবে রিজেক্ট করে। কথা শোনো, তুমি ভালো ছেলে, কিন্তু তুমি আমার টাইপের না। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে পছন্দ করো। কথা ওটা না, আমার তোমার ওই এলিয়েনটাকে ভালো লাগতো। আমি ভেবেছিলাম আমি তোমাকে পেট হিসেবে রাখবো। ও লিটারালি এটাই বলে। আর এটা শোনার পর আমাদের গোয়েন পুরো আগুন। পেট হিসেবে রাখবে মানে? আর ওকে অনেক কথা শোনায় যেগুলো আমার পক্ষে বলা সম্ভব না। অ্যান্ড ব্যান নিজের বোনের উপর প্রাউড। থ্যাংক ইউ গোয়েন। কিন্তু গোয়েন আমাকে আরও শক করে। সে ব্যানকে সান্ত্বনা দেয়, ভালোবাসায় মন ভাঙতেই পারে, তোমার জীবনে আরও মেয়ে আসবে, এটাই তোমার জীবনের একমাত্র মেয়ে না। আমি বলতেছি এটাই। আর এখানে আমরা কয়েকদিনের ব্রেক নিচ্ছি। নেক্সট ভিডিওতে আমি হয়তো ফাইনাল ফাইটটা কভার করব। এভাবেই আরো কয়েকদিন পার হয়। আমরা ওই ওয়ারউলফটাকে দেখি যে আইসক্রিমের ফ্যাক্টরিতে ঢুকে মমিটাকে উদ্ধার করে আর ওর সনিক বিম দিয়ে মমিটাকে মুক্তও করে দেয়। এদিকে আমরা টেনিসন টিমকে দেখি, যারা জেল থেকে পালানো কিছু কয়েদিকে ধরতে পুলিশদের সাহায্য করে। যেমন ব্যান্ড স্টিংরে হয়ে গাড়িটাকে থামায় না ঝুলায়, আর গোয়েনর ম্যাজিক ইউজ করে কয়েদিগুলোকে আটকে ফেলে। সবসময় মতো ব্যান আর গোয়েন ঝগড়া করতে শুরু করে। ব্যান গোয়েনকে অর্ডার দিচ্ছিল, আমাকে চিপসের প্যাকেট দাও, মাত্রই আমি 10টা ক্রিমিনালকে ধরেছি। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি আর গ্র্যান্ডপাতে হেল্প করেছি, তোমরা শুধু হাত লাগিয়েছিলে, এখন চিপসের প্যাকেটটা দাও, থ্যাংক ইউ। তখনই টিভিতে নিউজ আসে যে রকেটটা আজ লঞ্চ হওয়ার কথা ছিল, ওটা একটা তুফানের কারণে আজকে লঞ্চ করা হচ্ছে না। আকাশের এরকম ভয়ঙ্কর অবস্থা কেউ কখনো দেখেনি। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে এটা যে বিজলি পড়ছে এটা পার্পল কালারের। ব্যান্ডার সাথে সাথে রিয়েলাইজ করে এরকম পার্পল লাইটনিং তারা আগেও দেখেছিল। ম্যাক্স বলে আমাদের পরের স্টপেজ হচ্ছে নাসার ওই রকেট ফ্যাসিলিটি। এদিকে আমরা ওই রকেট ফ্যাসিলিটির সিন দেখি আর ডক্টর ভিক্টর নামে একজন সায়েন্টিস্ট ডিরেক্টরদের রকেটের প্ল্যান বোঝাচ্ছিল আর তারা ওর নলেজ দেখে পুরো অবাক। কিন্তু তাদের কাছে সায়েন্টিস্টের বিহেভিয়ার একটু অদ্ভুত লাগে। এদিকে ব্যান্ডরাও নাসার ওই রকেট লঞ্চ ফ্যাসিলিটিতে পৌঁছে যায়। আমরা যেহেতু এখানে ঢুকতে পারবো না, আমি তাড়াতাড়ি এলিয়েন হয়ে দেখে আসছি ওই পার্পল লাইটনিং এবার কে করছে। আগের 2বার তো মমি আর ওয়ারউলফ করেছিল, কিন্তু ম্যাক্স ওকে না করে। আমি কাউকে চিনি যে আমাদেরকে আরামসে ভিতরে ঢুকাতে পারবে। আপনি নাসার লোকদেরকে চেনেন? আমার একজন পুরনো বন্ধু আছে। আর দেখা যায় ফ্যাসিলিটির যে মেইন ডিরেক্টর আছে উনি ম্যাক্সের বন্ধু। ম্যাক্স টেনিসন, অনেকদিন পর দেখা। 20 বছর আগে দেখা হয়েছিল না? হ্যাঁ এরকমই হবে। তুমি কাউকে কিছু না বলে কোথায় চলে গেছিলে? তোমার জায়গায় আমাদের আর্মস্ট্রংকে পাঠাতে হয়েছে। ব্যান বলে, কি বলছেন আপনি? কি অ্যাপল 11 ওয়ালা নীল আর্মস্ট্রং এর কথা বলছেন? হ্যাঁ ওনার কথাই বলছি। দাদু আপনি কি চাঁদে যাওয়া প্রথম মানুষ হতেন? ডিরেক্টর বলে,
একদম। কিন্তু তোমার দাদুর হয়তো এটা পছন্দ হয়নি। আর একটি ছবি দেখিয়ে বলে এটা হচ্ছে তোমার দাদুর ছবি, যাকে একসময়ের বেস্ট অ্যাস্ট্রোনট বলা হতো। ম্যাক্স বলে আসলে আমার একটু কাজ চলে এসেছিল, আর সে ডিরেক্টরের কাছে এই ফ্যাসিলিটিতে ঘোরার অনুমতি চেয়ে নেয়। তখনই সেখানে ওই সায়েন্টিস্ট ডক্টর ভিক্টর সেখানে চলে আসে, যার মাথা কত উপরে ব্যান খুঁজে পাচ্ছে না। আর সে ব্যানের ঘড়ির দিকে তাকিয়ে হঠাৎ বলে ওঠে, তোমার এখানে আসা উচিত হয়নি। আর সে রেগে ওখান থেকে চলে যায়। ডিরেক্টর ম্যাক্সকে আজকে চলে যেতে বলে, কারণ রকেট লঞ্চ লেট হওয়ার কারণে সবার মাথায় খারাপ হয়ে আছে। পরে কখনো সময় করে এসো ম্যাক্স। কিন্তু ট্যানেসেনরা ওর কথা কোথায় শোনার, তারা লুকিয়ে লুকিয়ে ভিতরে ঢুকে পড়ে। ব্যান ম্যাক্সকে জিজ্ঞেস করে, দাদু তোমার আফসোস হয় না তুমি চাঁদে যাওয়া প্রথম মানুষ হতে পারতে? একদমই না, আমি জীবনে আরো অনেক মজার মজার জিনিস করেছি। তারা একটি কম্পিউটার ল্যাবে পৌঁছে যায়, যেখানে ম্যাক্স পার্পল লাইটনিং এ ডেটা বের করার চেষ্টা করে। এদিকে ওই ডিরেক্টর ডক্টর ভিক্টরের কাছে আসে, আর তার কাছে ওর কোয়ালিফিকেশনের সার্টিফিকেট চায়। আপনাকে কে হায়ার করেছে আমরা কিছুই জানি না। কিন্তু ডক্টর ভিক্টর ডিরেক্টরের সাথে অনেক বাজে ব্যবহার করে। এখন আমার কাছে সময় নেই, আমার হাতে অনেক কাজ, আপনি পরে আসুন। ডক্টর ভিক্টর, আমি এখানকার ডিরেক্টর, সবকিছু আমার কথা চলে। তোমার কোনো ধারণা নেই তুমি কত বড় ভুল ধারণায় আছো। এবং তখনই ওই মমিটা এসে ওকে বন্দি করে ফেলে, এবং উলফটাও ওখানে আছে। তোমরা দুজন একে সামলে নিও, মানে এরা হয়তো একসাথে কাজ করছে। আমাদের প্ল্যানের মাঝে যাতে কেউ না আসতে পারে। এদিকে ব্যান এসব কম্পিউটার ওয়ার্ককে অনেক বোর হয়ে যায়, এবং সে নিজের মতো করে ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এটার প্রয়োজনও হয় না। হঠাৎ ওই মমিটা এসে ওর উপরে অ্যাটাক করে দেয়। ব্যান এর সাথে ফাইট করার জন্য হিপ ব্লাস্ট হতে চায়, কিন্তু হয়ে যায় মমি। আমি তো এখনো মমিটা ইউজ করাই শিখিনি। এদিকে গোয়েনার ম্যাক্স কম্পিউটার ফুটেজে দেখে ওই ভয়ঙ্কর পার্পল লাইটনিং এর মাঝে ডক্টর ভিক্টর বাইরে দাঁড়িয়ে কিছু একটা করছে, আর তাদের ওর উপর সন্দেহ হয়। এটা একটু অদ্ভুত, তাই না ব্যান? অ্যান্ড ফাইনালি তারা নোটিস করে ব্যান এখানে নেই। ব্যান এদিকে নেকড়ার হাতে ভয়ঙ্করভাবে মার খাচ্ছে। যদি আমি এই মমির পাওয়ার বের করতে না পারি, তাহলে নেকড়াটা আমাকে এখনই মেরে ফেলবে। বাট মার খেতে খেতে সে এটাকে অ্যাডপ্ট করে নিচ্ছিল। একটা সময় ব্যান নেকড়াটাকে ছুঁড়ে মারে, এবং নেকড়াটা গ্লাসে গিয়ে লাগার কারণে একটি বাটন প্রেস হয়ে যায়। এর ফলে একটি লোহার ব্যারেল পুরো রুমের মধ্যে ঘুরতে শুরু করে। হয়তো ব্যান স্পাইডারম্যানের স্যান্ডম্যান হতো, কিন্তু মমির ঘুষি খেয়ে ও দেয়াল ভেঙে গিয়ে পড়ে। ব্যান ধাতস্থ হয়ে মমিটাকে কোথাও দেখতে পায় না। হঠাৎ সে একটি শ্যাডো দেখে, যার দিকে লতা বাড়ালেই ওটা ওকে ধরে টান মেরে ঘুষি মারে। অ্যান্ড ভাবো যে এটা কত বড় অপমান, একটা মানুষের হাতে সে মার খাচ্ছে। তোমাকে না আমরা বন্দি করেছিলাম? গ্র্যাম্পা, এটা আমি। আমি? ব্যান, তুমি মমি কিভাবে হলে? দুর্ভাগ্যবশত। সরি, আমি ভেবেছিলাম তুমি মমি, কারণ তুমি ওই মমিটার মতো দেখতে। ম্যাক্স এখানে ব্যানকে সবকিছু খুলে বলে। তাদের সন্দেহ হচ্ছে যে এই সবকিছুর সাথে ডক্টর ভিক্টর জড়িয়ে আছে। বাট তখনই আবারও ওই পার্পল লাইটনিং পড়তে শুরু করে। ব্যানরা ওই লাইটনিং এর জায়গায় পৌঁছে যায়। এখানে নষ্ট হওয়া স্পেস প্রোগ্রামের জিনিসপত্র পড়ে আছে। তখনই গোয়েনের চোখ পড়ে একটি মেশিনের উপর, যেটা হয়তো কোনো স্পেস প্রোগ্রামের অংশ ছিল। কিন্তু গোয়েন অন্য কিছু একটা নোটিস করে। এর মধ্যে ওই প্রোগ্রামে মারা যাওয়া অ্যাস্ট্রোনটদের নাম লেখা আছে, যার মধ্যে ম্যাক্স ট্যানিসনও ছিল। ম্যাক্স ওদেরকে এসব ইগনোর করতে বলে, কিন্তু এটা স্টোরির সাথে কোনো কানেকশন নেই। এখন অবধি কোনো এপিসোডের রেফারেন্স আসেনি, হয়তো ভবিষ্যতে আসতে পারে, তাই আমি রেখে দিলাম। দাদু, এর মানে কি? ম্যাক্স বলে, এসব অতীতের কথা ছাড়াও। কিন্তু তখনই ওয়ারউলফ সেখানে চলে আসে। কিন্তু বর্তমানে আমাদের শান্তি নেই। নেকড়ে ওদের উপর অ্যাটাক করে, মমিটিও সেখানে চলে আসে, আর ব্যান ফাইট করার জন্য ক্যানেল বল হয়ে যায়। ফোর আর্মসের সাথে আমার কি দুশ্মনী আছে? ম্যাক্স গোয়েন ব্যানকে সাবধান করে। মমিটি ওদের উপর করেডিয়াম ইউজ করার চেষ্টা করছে, আর ব্যান গোয়েনকে নিয়ে ওখান থেকে সরে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, গোয়েন এত উপর থেকে পড়ে একটু ব্যথা পায়নি, কিন্তু বলের মতো ঘুরে কেন মাথা ঘুরাচ্ছে? এবার নেকড়েটি ম্যাক্সের উপর নজর দেয়, কিন্তু ওদের পথের কাটা ব্যান ওদের কিছুই করতে দিচ্ছে না। আমার দাদুর থেকে দূরে থাকো। বাট হঠাৎই ব্যানের গায়ে এসে পার্পল লাইটনিং লাগে, অ্যান্ড দেখা যায় এটা ডক্টর ভিক্টর। আমি অমিটিক্সের কথা আগেই শুনেছিলাম, কিন্তু তোমার সাথে এভাবে দেখা হবে এটা আশা করিনি। আর হ্যাঁ, শুধু তুমি একমাত্র না যে রূপ বদলাতে পারে। আর ডক্টর ভিক্টর একটি জম্বির মতো মনস্টার ট্রান্সফর্ম হয়ে যায়। আমার আগেই সন্দেহ হয়েছিল 8 ফুটি মানুষ তো এমনিই হয় না। এদিকে গোয়েন চামকাস্টারের ম্যাজিক বুকে এই এলিয়েনদের থামানোর জন্য কোনো ম্যাজিক খুঁজতে শুরু করে, আর ডক্টর ভিক্টর তার সঙ্গীদেরকে আদেশ দেয় আমাদের লঞ্চিং শুরু করার আগে এদেরকে শেষ করতে হবে। তারা ওদের দিকে এগোতে শুরু করে। গোয়েন মাঝখান দিয়ে লাফ মারে, এই জাদু তোমাদের 3 জনকে শেষ করে দেবে। টুইস্টা কম্পিটিটরস। কিছুই হয় না, এটা কাজ করার কথা ছিল। ভিক্টর বলে, আমি তোমাকে একটা জাদু দেখাই, আমি তোমাদেরকে দুনিয়া থেকে গায়েব করে দেবো। বাট যখনই ও ওদের উপর অ্যাটাক করে, সাপের মতো কিছু একটা এসে ওদের সামনে শিল্ড হয়ে দাঁড়ায়। এটা কাজ করেছে, বাট এটা বেশিক্ষণ টেকে না। একটি বিশাল পিলার ওদের মাথার উপর পড়ে। দাদু তুমি ওঠো, গোয়েন তুমি ওঠো। আর ব্যানের ঘড়ির টাইম আউট হয়ে যায়। ম্যাক্স বলে, আমার মনে হচ্ছে ওরা করেডিয়াম স্পেসে নিয়ে যেতে চায়। ব্যান বলে, ঠিক আছে, তাহলে নতুন প্ল্যান। আমি এক্সেলারেটর হবো, আর মুহূর্তের মধ্যে সবকিছু চুরি করে নিয়ে চলে আসবো। গোয়েন ম্যাক্স ওকে বোঝানোর চেষ্টা করে, তুমি একাই সবকিছু করতে পারবে না, আমাদের একটা টিমের মতো কাজ করতে হবে। আর তোমার ঘড়িও এখন কিছুক্ষণের জন্য কাজ করবে না। চলো একটু ভাবনি। আসলে যারা জানো না, ব্যান এরকম মনস্টার ট্রান্সফর্ম হওয়ার পর যখন তার ঘড়ি টাইম আউট হয়, ঘড়ি এরকম রেড হয়ে যায়, আর তাকে কিছুক্ষণ ওয়েট করতে হয়। ভয় পেলে আমাকে ডেকো, আমি তাড়াতাড়ি চলে আসবো। ও, আমার সব ভয় চলে গেছে ব্যান। তাদের প্ল্যান হচ্ছে ম্যাক্স আর গোয়েন রকেট লঞ্চ থামানোর চেষ্টা করবে, আর আমাদের হিরো বাইরে থাকবে, এবং যখন ঘড়ি রিসার্চ হবে সে ডক্টর ভিক্টর আর ওর সঙ্গীদেরকে সামলে নেবে। ব্যান খুঁজতে খুঁজতে নেকড়ে আর ডক্টর ভিক্টরকে পেয়ে যায়। ডক্টর ভিক্টর নেকড়েটাকে কিছু একটা বুঝাচ্ছিল, তোমাকে শুধু আমার
আমার প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। তারা লিফটে করে উপরে ওঠে, ব্যানও ওদের পিছা নেয় এবং ব্যান দেখে ডক্টর ভিক্টর তার শরীরে কিছু ওয়্যার কানেক্ট করার পর কোনোভাবে সেখানে একটি পোর্টাল ওপেন করে ফেলে, যেটা কোনো একটা মরুভূমিতে যাচ্ছে। আর পোর্টালটা নেকড়েকে ওর মধ্যে টেনে নেয়। বেন এটা দেখে বুঝতেই পারে না এখনই কি হলো। ডক্টর ভিক্টর কাছে টেলিপোর্ট ওপেন করার পাওয়ার আছে, আর নেকড়েটাকে সে ওই মরুভূমির জায়গায় পাঠিয়েছে যেখানে ব্যানের সাথেও দেখা হয়েছিল। আর আমরা নেকড়েটার বেজও দেখি, যেটা স্যাটেলাইটের ইকুইপমেন্টে ভরা, যে যন্ত্রগুলো নেকড়েটা চুরি করেছিল। এদিকে গোয়েন আর ম্যাক্স দেখে পুরো ফ্যাসিলিটিতে কোনো মানুষই নেই, থাকবে কোত্থেকে, সবাই শেষ। অ্যান্ড ম্যাক্স নোটিস করে কম্পিউটারগুলো সিকিউরিটি অনেক হাই, সবগুলো কম্পিউটার ব্লক হয়ে আছে। কে জানতো এই শয়তান ডক্টর ভিক্টর একটা কম্পিউটার এক্সপার্ট হবে। তো তাদের যদি স্পেসশিপ লঞ্চ থামাতে হয় তাদের এটা ভিতর থেকে করতে হবে। ম্যাক্স গোয়েনকে এখানেই থাকতে বলে, কিন্তু গোয়েন মনে করায় কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে আমাদের একটা টিমের মতো কাজ করতে হবে। আর ম্যাক্স আর গোয়েন সেফটি স্যুট পরে নেয়। ভিতরে যখন মমিটা আছে এটা ওদের কাজে আসবে। এদিকে ব্যানের ঘরে রিসার্চ হতেই সে এক্সেলারেট হয়ে ডক্টর ভিক্টরের উপর অ্যাটাক করে, বাট ডক্টর ভিক্টরের রেসপন্স টাইম অনেক ফাস্ট। সে সাথে সাথে রেসপন্স করে আর ব্যানকে দূরে ছুড়ে মারে। তুমি আমার সামনে এখন একটা বাচ্চা পিচ্ছি। আর ব্যানের মুভমেন্টও ওর সামনে কোনো কাজ আসে না। সে ওকে ধরে মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলতে নেয়। ব্যান কোনো ক্রমে তার হাত থেকে নিজেকে ছাড়ায়, কিন্তু ভিক্টর একটু সময় নষ্ট করে না। সে আবারও ওই পাওয়ার সাপ্লাইয়ের ওয়্যারগুলো কানেক্ট করে এবং ব্যানের পিছনে একটি পোর্টাল ওপেন করে দেয়। তোমার সাথে নষ্ট করার মতো সময় আমার কাছে নেই, হিমালয় গিয়ে বরফ হয়ে থাকো। সে ওখান থেকে চলে যায় অ্যান্ড পোর্টালটা ব্যানকে ওর মধ্যে টানতে শুরু করে। ব্যান পুরো দমে দৌড়াতে শুরু করে। ব্যানকে হয়তো ওটা টেনেই নিত, ভাগ্য ভালো সময় মতো সে একটি বক্সকে ওর মধ্যে ছুড়ে মারে অ্যান্ড মেশিনটা ভাবে ব্যান ওর মধ্যে চলে গেছে। বেন আবারও ওর পিছনে যায়। তুমি ওখানে কি করছো? তুমি যাওনি, কিন্তু কোনো লাভ নেই। আর সে রকেটটাকে লঞ্চ করে দেয়। এদিকে গোয়েন আর ম্যাক্স যারা রকেটে ঢোকার চেষ্টা করছে, আর রকেটটা ওরা স্পেসশিপে ঢোকার আগেই ওদের নিয়ে লঞ্চ হয়ে যায়। বেন ভয় পেয়ে ওঠে, ওরা দুজন ওর মধ্যেই আছে, কিন্তু জমিনে থেকে ওর কিছুই করার নেই। ডক্টর ভিক্টর ব্যানের দিকে তাকায়ও না। ওর পার্পল লাইটনিং দিয়ে কোনো একটা রিঅ্যাকশন তৈরি করে, যা দেখে ব্যান বলে ওঠে, আমি কখনোই তোমার এই প্ল্যান সফল হতে দেবো না। এটা আমাদের প্ল্যান না, এটা আমাদের বসের প্ল্যান। তোমার বস? অ্যান্ড ব্যান হঠাৎই রিয়েলাইজ করে তার আশেপাশের দেয়ালগুলো সে আগে কোথাও দেখেছে। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, এখানেই তুমি আমার বসকে মেরেছিলে, কিন্তু তুমি ভুল ছিলে। আমাদের বস নিজের ডিএনএর একটা টুকরো থেকে জীবিত হতে পারে। অ্যান্ড তখনই চারদিকে দেওয়াল থেকে বের হয় গোস্ট ফ্রিক। গোস্ট ফ্রিককে দেখে ব্যান অবাক হয়ে যায়। আমি নিজের চোখে তোমাকে ছাই হতে দেখেছিলাম। অ্যান্ড তখনই ব্যানের ঘড়িরও টাইম আউট হয়ে যায়। এখন আমাদের হিসেব বরাবর করার সময়। আর এদিকে ম্যাক্স গোয়েনকে দেখা যায় যারা স্পেসশিপে ঝুলে আছে এবং ভিতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু এই স্পেসশিপের ভিতরেই মমি আছে। এটা কি তুমি, ব্যান টেনিসন? এখন আমাদের হিসেব বরাবর করার সময়। ব্যান একটি ফ্ল্যাশব্যাকে যায় তার গোস্ট ফ্রিকের এলিয়েনের সাথে প্রথম দেখা। একদিন হঠাৎই ব্যানের যে 10 নম্বর এলিয়েন ছিল গোস্ট ফ্রিক, যখন ব্যান ওই এলিয়েনে ট্রান্সফর্ম হয়, ব্যান নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। সে নিজের ইচ্ছে ছাড়াই অনেক অ্যাগ্রেসিভ হয়ে ওঠে, যাতে সবাই কনফিউজড। আর ট্রান্সফরমেশন ক্যান্সেল হওয়ার পর ব্যান নিজেও বুঝতে পারে না সে এরকম কেন করলো, এবং তখনই সে তার সামনে এই গোস্ট ফ্রিককে দেখতে পায়, যার পাওয়ারটা হচ্ছে একদম ভূতের মতো। এটা যে কাউকে পজেস করতে পারে এবং ওদেরকে কন্ট্রোল করে, আর দেওয়ালের এপার ওপার হতে পারে। এবং ব্যান জানতে পারে এই এলিয়েনটা ব্যানের ঘড়ি থেকে বের হয়েছে। আসলে গোস্ট ফ্রিক এলিয়েনের যে জাতি আছে তারা নিজেদের ছোট্ট একটা ডিএনএ টুকরো থেকে নিজেদের আবার তৈরি করতে পারে। মানে যদি গোস্ট ফ্রিক মারা যায় তাহলে সে নিজের ডিএনএ একটা টুকরো থেকে আবার জীবিত হতে পারবে। এবং ব্যানের সাথেও এখানে এমনটা হয়েছে। অমিটেক্সের গোস্ট ফ্রিকের যে ডিএনএ টুকরো আছে এর থেকে গোস্ট ফ্রিক নিজের পুরো শরীর তৈরি করেছিল। মানে নিজের দুনিয়াতে সে কোনো কারণে শেষ হয়ে গিয়েছিল, আর এখন সে পৃথিবীতে এসে পড়েছে। আর বলে দিয়ে অমনিভার্সে এই কনভারসেশন আরো ডিপে যাবে। তো গোস্ট ফ্রিক এখন ব্যানের কন্ট্রোলের বাইরে, আর এটা ব্যানকে শেষ করার পিছনে পড়ে যায়। তার অমিটেক্সে এটা এতদিন আটকে ছিল। আর ফাইটের মাঝে ব্যানটা জানতে পারে এই এলিয়েনটার একটাই দুর্বলতা আছে, এটা হচ্ছে সূর্যের আলো। কিন্তু ব্যান যখন গোস্ট ফ্রিক হতো ওর সূর্যে কোনো প্রবলেম হতো না, বাট এই এলিয়েন গোস্ট ফ্রিকের এটা হয়। তো ব্যান ওটাকে থামানোর জন্য ওটাকে সূর্যের আলো দিয়ে শেষ করে দিয়েছিল, কিন্তু আজকে কোনোভাবে এই ডক্টর ভিক্টর একে আবার জীবিত করে দিয়েছে। আর দেওয়ালটা ব্যানের এই জন্যই চেনা মনে হয়, কারণ এখানেই ব্যান গোস্ট ফ্রিককে শেষ করেছিল। তো গোস্ট ফ্রিক আর ডক্টর ভিক্টর এখানে ব্যানের পিছনে পড়ে যায়, কিন্তু ডক্টর ভিক্টর যখন ব্যানকে মারতে যায় গোস্ট ফ্রিক ওকে থামিয়ে নেয়। সে ব্যানের শরীরকে প্রসেস করতে চায়, এর মাধ্যমে সে ওর অমিটিক্স পেয়ে যাবে। ব্যান গোস্ট ফ্রিকের থেকে লুকানোর চেষ্টা করে, কিন্তু এর থেকে লুকানোর কোনো উপায় নেই। এ দেওয়ালের এবার উপর দিয়ে যায়। ব্যান এলিয়েনে ট্রান্সফর্ম হয় যাতে গোস্ট ফ্রিক ওকে প্রসেস করতে না পারে, এন্ড হয়ে যায় সে গ্রে ম্যাটার। আর সে এখন এই স্পেসশিপের যন্ত্রের ভিতর লুকিয়ে আছে। গোস্ট ফ্রিক ডক্টর ভিক্টরকে বলে ওকে খোঁজো, যখন ও এলিয়েন হয়ে থাকে আমি ওকে প্রসেস করতে পারি না, কিন্তু কিছুক্ষণের মধ্যেও মানুষ হয়ে যাবে। এদিকে গোয়েন্ডা
এলিয়েনটা কোনোভাবে স্পেসশিপে ঢুকে পড়ে আর ম্যাক্স তাদের এখনকার প্ল্যান বলে তারা পুরো স্পেসশিপে একটা পাথর খোঁজার বদলে পুরো স্পেসশিপটাকেই পৃথিবীতে নামিয়ে আনবে। আমি জানি আমরা সবাই এত বুদ্ধিমান আপনার থেকে হয়েছি, কিন্তু আপনার স্পেসশিপ চালানো মনে আছে? এটা সাইকেল চালানোর মতো, একবার শিখলে আর কখনো ভুলবে না। এদিকে ডক্টর ভিক্টর গোস্টফ্রিককে প্রশ্ন করে, বস আমরা ওর পেছনে কেন পড়ে আছি যেখানে আমাদের এতদিনের মাস্টার প্ল্যান কমপ্লিট হতে যাচ্ছে? যা শোনার সাথে সাথে গোস্টফ্রিক রেগে ওঠে, তুমি কি আমার থেকে বেশি বোঝো? ওই শয়তান ছেলেটা যে কোনো মুহূর্তে আমাদের প্ল্যান নষ্ট করে দিতে পারে। বস আমি নাকি তুমি? এদিকে ব্যান যেহেতু গ্রে ম্যাটার হয়েছিল ও গোয়েনা গ্র্যাম্পার সাথে কন্ট্রাক্ট করে। আপনারা দুজন ঠিক আছেন? ওদের ঠিক দেখে ব্যান স্বস্তির শ্বাস নেয়। আমরা ঠিকই আছে ব্যান টেনিসন, আমরা স্পেসশিপ উড়াচ্ছি, আপনি আমাদের কল কেন করেছেন? ম্যাক্স গোয়েনকে থামায়। ব্যান ওখানে কি চলছে? ব্যান জানায় আমি গ্রে ম্যাটার হওয়ার পর ওদের সব প্ল্যান বুঝতে পেরেছি। ওরা স্যাটেলাইট থেকে কয়েডিয়ামের একটি রিডিং পৃথিবীর নিউ মেক্সিকোর একটি রিসিভারে মারবে। গোয়েন চিনতে পারে এটা ওই জায়গা যেখানে তাদের ওয়ারউলফের সাথে দেখা হয়েছিল। মমিটা ওই যন্ত্রপাতি এই জন্যই চুরি করেছিল কারণ সে ওখানে একটি রিসিভার তৈরি করেছে আর ওই স্যাটেলাইটটা 3টে রেডিয়েশন বিম পৃথিবীর দিকে মারবে আর এই পুরো রিডিংসটাই হবে কয়েডিয়ামের। ম্যাক্স বলে যদি এমনটা হয় তাহলে পৃথিবীর সব মানুষরাই মিউটেড হয়ে যাবে। ব্যান বলে এটা তো হবেই, কিন্তু ওরা সূর্যকেও ঢেকে দেবে আর এই সূর্য ঢেকে গেলে গোস্টফ্রিককে হারানোর আর কোনো উপায় থাকবে না। ম্যাক্স গোয়েন গোস্টফ্রিকের নাম শুনেই ভয় পেয়ে যায়। ও কোত্থেকে আসলো? গতবার আমরা তোকে শেষ করে দিয়েছিলাম। ওই ডক্টর ভিক্টর কোনোভাবে ওকে আবারও জীবিত করেছে আর এখন আমি এখানে বুঝতেই পারছি না আমি কি করব। গোস্টফ্রিক, ডক্টর ভিক্টর, মমি, নেকড়ে চারজনই একসাথে কাজ করছে। তখনই ম্যাক্স কিছু একটা নোটিস করে যে কয়েডিয়াম রিডিং এর মেশিন ছিল ওটা দেখায় এই স্পেসশিপে যে কয়েডিয়াম আছে ওটা মুভ করছে, মানে হলো একটাই এই শিপের মধ্যে মামি আছে আর সেটা ওদের উপর অ্যাটাকও করে। ব্যান পুরো নার্ভাস। তখনই সেখানে ডক্টর ভিক্টর আর গোস্টফ্রিকও এসে পড়ে, বাট সময় থাকতে ব্যান কোথাও লুকিয়ে পড়েছে। তখনই ব্যানের গ্রে ম্যাটারের মাথায় কিছু একটা আসে আর সে ওই যন্ত্রের ভিতরে থেকে কিছু করতে শুরু করে। বাইরে ওরা দুজন ওকে খুঁজেই যাচ্ছে এন্ড তখনই 18 কলা পূর্ণ হয়, ব্যানের ঘড়ির টাইম আউট হয়ে যায়। স্পেসে গোয়েনার ম্যাক্সের সাথে মমির ফাইট চলছে, কিন্তু জিরো গ্র্যাভিটির কারণে ওটা বেশি কিছু করতে পারছে না। তখনই গোয়েনের মাথায় একটা বুদ্ধি আসে, সে একটা ম্যাজিক করবে বলে। এই স্যুটের ভিতর তোমার ম্যাজিক কাজ করে না। হ্যাঁ জানি, কিন্তু আমার কাছে অন্য প্ল্যান আছে। আর যখনই সে ম্যাজিক করে স্যুটটা ফুলে ওঠে এন্ড গোয়েন বেলুন হয়ে বাড়ি খেতে খেতে মমিটাকে বাড়ি মারে আর এরপর ম্যাক্স আর নিজেকে নিয়ে একটি বক্সের মধ্যে ঢুকে পড়ে। মমিটার থেকে তারা সুরক্ষিত। বাট তখনই ম্যাক্স নোটিস করে যেটাকে তারা সুরক্ষিত কেস মনে করছে এটা আসলে একটা এয়ার লাকিটর। এটা কি আমি নিজেও জানি না। বাট তখনই মমিটা আসে আর ওদেরকে স্পেসশিপ থেকেই বের করে দেয়। মমিটি ভাবে ওরা স্পেসে বরফ হয়ে মরবে, কিন্তু ম্যাক্সের স্যুট অনেক অ্যাডভান্স, এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড আছে আর এটা অ্যাক্টিভ করতেই তারা শিপের সাথে এসে আটকে যায়। ম্যাক্স বলে এই স্যুটের ম্যাগনেটিক ফিল্ড বেশিক্ষণ থাকবে না, আমাদের যেভাবেই হোক শিপের মধ্যে ঢুকতে হবে। রকেটটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে অ্যাটাচ হয়। এখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকেই পৃথিবীর মধ্যে কয়েডিয়ামের রিডিং পাঠানো হবে, মানে রকেটটা শুধু মমি আর কয়েডিয়ামকে স্পেস স্টেশনে পাঠানোর কাজ করেছে। এদিকে টাইম আউট হওয়াতে ডক্টর ভিক্টর ব্যানকে খুঁজে পেয়ে যায়। তুমি কখনো ভালো মানুষ হওয়ার কথা ভেবেছ? হয়তো ব্যান মোটিভেট করার চেষ্টা করছিল, কিন্তু কাজ করে না। মিস্টার গোস্টফ্রিক ব্যানকে দেখে অনেক খুশি। খুব শীঘ্রই পৃথিবী আমার হবে, কিন্তু এর আগে তুমি আমার হবে। সে ব্যানের ঘড়ি চায়। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আমি একটা জিনিস নোটিস করি, ডক্টর ভিক্টর যেহেতু ব্যানকে ধরেছিল অমনিটেক্স ওরোডিয়ান নিয়ে নেয়, কিন্তু ব্যানের হাতেও বাঁচার ওয়ে আছে। সে হঠাৎ একটি ছোট্ট গান বের করে আর ওটা গোস্টফ্রিকের উপর মারে। এটা সানলাইট, এর থেকে সূর্যের মতো আলো বের হয়, যেটা ব্যান গ্রে ম্যাটার থাকা অবস্থায় বানিয়ে নিয়েছে। গোস্টফ্রিক ব্যানের গানের আলো থেকে লুকানোর চেষ্টা করে, কিন্তু ডক্টর ভিক্টর এতে অনেক রেগে যায়। তোমার এটা করার সাহস কিভাবে হলো? সে তার লাইটনিং চার্জ করে ব্যানের উপর ছুড়ে মারে, যার ফলে ব্যান নিচে পড়ে যায়। কিন্তু না, ব্যান কোনোভাবে সুপার হিউম্যান হয়ে গেছে। সে তার মানুষ রূপে থেকে মুহূর্তের মধ্যে উপরে উঠে আসে আর একটা লিভার টানতেই অনেক বড় একটা মেটাল প্লেট ডক্টর ভিক্টরের গায়ে এসে লাগে, যার ফলে সে তার রিভাইভাল মেশিনে গিয়ে পড়ে এবং ওর রিভাইভাল মেশিনের লাইটনিং ওকে হার্ম করতে শুরু করে। বলা যায় ওটা ওকে ভুনা করে দেয়। অমনিটেক্স রিচার্জ হতেই ব্যান আপগ্রেড হয় আর একটি রকেটকে পজেস করে ওখান থেকে পালানোর চেষ্টা করে। সে ওখান থেকে স্পেসে লঞ্চই করবে, তখন ডক্টর ভিক্টর আবারও চলে আসে আর সে ব্যানের রকেট ধরে ঝুলতে শুরু করে। তোমার আম্মু তোমাকে বলেনি ডানা না থাকলে আকাশে উঠতে নেই? বিল গেটস হলে অনেক কথা বলতো, কিন্তু ডক্টর ভিক্টর শুধু আউ করছিল এন্ড কোনো রেসপন্স না দেওয়াতে ডক্টর ভিক্টরকে ব্যান আকাশ থেকেই ফেলে দেয়। অন্য কিছু হতে পারে, সিন কাট হয়। এদিকে ম্যাক্স ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ঢোকার কোন একটা রাস্তা খুঁজছিল। গ্র্যাম্পা, যদিও আপনি চাঁদে যাননি, কিন্তু আপনি তো স্পেসেও আসেননি, তাহলে আপনি স্পেস সম্পর্কে এত কিছু কিভাবে জানেন? আমি তো এমনটা কখনো বলিনি যে আমি কখনো স্পেসে যাইনি। আমি এটা বলেছি আমি নাসার সাথে কখনো যাইনি। এদিকে স্পেস স্টেশনের ভিতর মমি ওই কয়েডিয়ামের পাথরগুলোকে একটি মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয়, যেটা সাথে সাথে পুরো মেশিনটাকে পাওয়ার দিতে শুরু করে। আর মমি স্টেশন থেকে পৃথিবীর দিকে টার্গেটও সেট করে ফেলে, কিন্তু
পেছন থেকে কেউ বলে ওঠে, এখনই না। তুমি সরো, এই কাজ আমরা সামলে নেব। ম্যাক্স ওর উপর অ্যাটাক করে, গোয়েন ওকে পেছন থেকে কভার দিচ্ছিল, কিন্তু এদিকে না, ব্যান ওকে শিপ থেকে ফেলেনি। ডক্টর ভিক্টর যে রকেটের উপর বসে আছে ওই রকেটের সাথে ফাইট করছে, আর ব্যান একটা সময় তার প্যাসেঞ্জারকে ছেড়ে স্পেস স্টেশনে চলে যায়। আশা করি তুমি এটা ডাইভ করতে পারো ডক্টর ভিক্টর, বেঁচে থাকলে দেখা হবে। আর নো বলে চিৎকার করে ও গায়েব হয়ে যায়। মমি গোয়েন আর ম্যাক্সকে ধরে রেখেছে। ব্যান তখনই ওখানে পৌঁছে যায় আর মমির উপর অ্যাটাক করে। ম্যাক্স একটি দরজা খোলে আর ব্যান আবার ওর উপর অ্যাটাক করে ওকে ওর একটি রুমের মধ্যে বন্দি করে দেয়। তোমরা দুজনই ভাগ্যবান যে সময় মতো একজন হিরো এখানে এসে পড়েছে। ঘড়ির টাইম আউট হয়ে যায় আর ব্যান আর গোয়েনের মধ্যে আবারও ঝগড়া শুরু। তোমার সমস্যা কি ব্যান টেনিসন? তুমি ছাড়া অন্য কোনো সমস্যা নেই। তুমি না আসলেও আমরা নিজেদেরকে সামলাতে পারতাম। অ্যান্ড এটা ছোটবেলায় তারা অনেক করতো, বড় হয়ে ব্যান ভালো হয়ে গেছে। বাট সারপ্রাইজ, তখনই নোটিফিকেশন আসে টার্গেট সেট হয়ে গেছে, রেডিয়েশন কিছুক্ষণের মধ্যে লঞ্চ করা হবে। অ্যান্ড গোস্ট ট্রিক কোনোভাবে ব্যানের জাহাজে করে ফ্রিতে এখানে চলে এসেছে। ব্যাকগ্রাউন্ডে কাউন্টডাউন চলতে শুরু করে। তুমি এখন কি করবে ব্যান টেনিসন? আমি তোমাকে আগে হারিয়েছিলাম। অ্যান্ড ফাইনালি স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ওই রেডিয়েশনের সিগন্যাল পাঠিয়ে দেওয়া হয়, যেটা নিচে মমি কন্ট্রোল করছে। আর যে স্যাটেলাইট নিচে ছিল ওটা তার রেডিয়েশন সিগন্যাল আর কয়েকটা স্যাটেলাইটে পাঠায়, আর এভাবেই পৃথিবীর উপর একটি স্যাটেলাইটের শিল্ড তৈরি হয়ে যায়। বাট দুঃখের বিষয়, এই শিল্ডটা হচ্ছে রেডিয়েশনের, আর এটা সূর্যের আলো থেকে পৃথিবীর উপর একটা ছাতার মতো কাজ করবে। কিছুক্ষণের মধ্যে পুরো পৃথিবীর উপর একটা ছায়া চলে আসে, অ্যান্ড রেডিয়েশনের ছায়ার নিচে যত মানুষ ছিল সবাই মনস্টার ট্রান্সফর্ম হতে শুরু করে। আর যেহেতু এখন পৃথিবীতে সূর্যের আলো নেই, এখন গোস্ট ফ্রিককে হারানোর মতো কেউ নেই। ওই ছোট্ট গুলিটার কি হয়েছে? ড্রামাটিক ভাবে স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়। ম্যাক্সরা যন্ত্রগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু কাজ করছে না। এন্ড এই সুযোগে গোস্ট ফ্রিক ওই মমিটাকে মুক্ত করে দেয়, আর মমি আবারও ওদেরকে ব্যান্ডেজ করে ধরে রাখে। কিন্তু পুরো সিজনে ওষুধ এরকম ধরেই রাখতেছে। বাট তখনই গোস্ট ফ্রিক কথা বলে ওঠে একটা কাজের কথা, আমি তোমাদের এখন শেষ কিভাবে করি। ওর কণ্ঠ অনেকটা এরকমই কিন্তু একটু ক্রিপি। এন্ড তখনই গোয়েনের মাথায় কিছু একটা আসে, ও ড্রামা করে বলে ওঠে, প্লিজ আর যাই করুন আমাদেরকে স্পেসে ছুটে মারবেন না। এন্ড টোপটা গোস্ট ফ্রিক গিলে ফেলে। সে মমিকে ওদের জামা খুলে স্পেসে ছুটে মারতে বলে। জামা বলতে ওই স্যুট। গোয়েন একটা কাজ করো, ওকে এটাও বলে দাও আমার ঘড়িটা কিভাবে খুলতে হবে। কিন্তু গোয়েনের মাথায় অন্য কোনো প্ল্যান আছে। সে হঠাৎ একটি ম্যাজিক স্পেল বলে ওঠে, যার ফলে মমির ব্যান্ডেজ ওদের শরীর থেকে খুলে যায়। তুমি কয়েকদিনে অনেক কিছু শিখেছ। ব্যান বলে, আমিও শিখেছি, আমারও একটু প্রশংসা করুন। আর যে কয়েক সেকেন্ড তারা সুযোগ পেয়েছে এর মধ্যে ব্যান এলিয়েনে ট্রান্সফর্ম হয়ে যায়। আর হয়েছে ডক্টর ভিক্টরে। ওই ফাইটের মাঝে ওটা ওরও ডিএনএ অ্যাবজর্ব করে নিয়েছে। মানে ব্যানের সামনে এখন কোনো এলিয়েনে সেফ না। ব্যান আর গোস্ট ফ্রিকের মধ্যে ফাইট শুরু হয়। আর এই ব্যানের শরীর ইলেকট্রোম্যাগনেটিক। গোস্ট ফ্রিক কোনোভাবে ওকে স্টেশনের বাইরে নিয়ে আসে। এখন আমরা খোলা স্পেসের মধ্যে ফাইট করবো। এন্ড গোস্ট ফ্রিক ডিক্লেয়ার করে, এখানে আমি আমার পুরো পাওয়ার তোমাকে দেখাতে পারবো। আর সে তার পেট থেকে কিছু নাড়িভুড়ি বের করে, যেগুলোকে টেকটিক্যাল বলে। আবারও তাদের মধ্যে মারামারি স্টার্ট হয়। ব্যান ঠিক করে যে স্যাটেলাইট পৃথিবীতে সিগন্যাল পাঠাচ্ছে ওটাকেই ভেঙে ফেলবে। এন্ড গোস্ট ফ্রিক ওকে এর থেকে দূরে থাকতে বলে, মানে এক কথায় ভাঙিস না ভাই, এটা ভাঙলে আমার প্ল্যান শেষ। ওদের দুজনের মধ্যে অ্যানিমে স্টাইলে পাওয়ার কলিশন শুরু হয়। আর এই সুযোগে কোনো কারণে গোয়েনের ম্যাক্স স্পেসশিপ নিয়ে পালাতে শুরু করে। এখন আমাদের বলা নাই কেন পালাইতেছে, তো এটাই বলতে হবে। হ্যাঁ, বলা হয়েছে। ম্যাক্স গিয়ে ওই রকেটটা দিয়ে স্যাটেলাইটটাকে ভাঙার ট্রাই করবে, বাট এটা তো ইজি হলে মজা লাগবে না। তখন ডক্টর ভিক্টর চলে আসে। সে কোনোভাবে তার শরীর দিয়ে রকেটটাকে অ্যাক্টিভ করে ফেলেছে। এন্ড এখন তারা দুজন একে অপরের সামনে। ম্যাক্স বলে, আমি নিশ্চিত নীল আর্মস্ট্রংকে কখনো এরকম কিছু করতে হয়নি। তো গোয়েন কোথায়? গোয়েনের দিকে তার ম্যাজিক দিয়ে মমিকে আটকে রেখেছে আর ওই যন্ত্রপাতিগুলোকে ঠিক করার চেষ্টা করছে, যার ফল তোমরা দেখতেই পাচ্ছ। মমি গোয়েনের উপর অ্যাটাক করার ট্রাই করছিল, কিন্তু স্পেসে তার পাওয়ার হয়তো কম। আমি একটু ওয়াশরুম থেকে আসি। আর এটার সাথে সাথে মমির মধ্যে পাওয়ার চলে আসে। তার ঘুষিতে এখন মেটাল বাঁকা হয়। এর আগে শুধু ওর লতা কাজ করছিল না, ও দরজাটাকেই তুলে ফেলে। তুমি জানো না ছেলেদের মেয়েদের ওয়াশরুমে ঢুকতে নেই? গোয়েন হয়তো ভাবে যে এটা বললে ফানি লাগবে, আর গোয়েন স্লাইড করে গিয়ে তার ক্যারাটে মুভ ইউজ করে ওকে টয়লেটে ঢুকিয়ে দেয়। হ্যাঁ, ও লিটারালি ফ্লাশ হয়ে যায়। একটু আগে বেচারা লোহার দেওয়াল ভাঙতেছিল। এদিকে ব্যান আর গোস্ট ফ্রিকের মধ্যে ফাইট, যেটা বলতে হবে ব্যান টেনের মধ্যে আমার দেখা বেস্ট ফাইট অ্যানিমে স্টাইল অনুসারে। লাইটিং ইফেক্ট এসবের কথা বলছি। বাট গোস্ট ফ্রিক এখানে ব্যানের থেকেও বেশি বাঁচাল। পিচ্ছি, যখনই তোমার ঘড়ির টাইম আউট হবে আর তুমি মানুষ হবে, এই স্পেসে তুমি কিভাবে ভ্যাকুম হয়ে মরো এটা দেখার জন্য আমি ওয়েট করে আছি। এন্ড তখনই ফ্লাশ হওয়া মমি ওখানে চলে আসে আর ব্যানকে ধরে রাখে। ভাবে এরকম, বস আপনি মারুন, আমি ধরে আছি। বাট এদিকে ম্যাক্স আর ডক্টর ভিক্টরের মধ্যে ফাইট চলছে। ডক্টর ভিক্টরের শিপ ম্যাক্সের শিপকে সামনের দিকে ঠেলছে, যার ফলে ম্যাক্স এগোতে পারছে না। সে শিপটাকে ঘুরিয়ে ইঞ্জিন অফ করে দেয় এবং ডক্টর ভিক্টরের যে শিপ আছে ওটার থ্রাস্টের কারণে ম্যাক্সের শিপ গিয়ে ওই স্যাটেলাইটের সাথে লাগে এবং এর সাথেই পৃথিবীতে রেডিয়েশন পাঠানো স্যাটেলাইটটি ভেঙে যায়। গোস্ট ফ্রিক গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে, তার প্ল্যান ফেল হয়ে গেছে। এন্ড সাথে সাথে সব কানেকশন কাট হয়ে যায় এন্ড শিল্ডটাও অফ হয়ে যায়। মানুষরা সবাই নর্মাল হতে শুরু করে। স্পেসে গোস্ট ফ্রিক বলছিল, তোমাকে এর মূল্য দিতে হবে ব্যান টেনিসন। সে ব্যানের উপরে অ্যাটাক করে, ব্যান সরে যায়, এর ফলে মমির গায়ে লাগে। বেচারা মমি শুধু এখানে মারি খেতেছে। ব্যান গোস্ট ফ্রিককে
মারতে যায় ও আবার লুকিয়ে পড়ে, ব্যানের পিছন দিয়ে বের হয়, ডক্টর ভিক্টর ব্যানের পেছনে চলে আসে আর ব্যান এখন তিনজনের মাঝখানে। এবং ডক্টর ভিক্টরের মাথায় কেন জানিয়ে বুদ্ধি আসে, সে হঠাৎই পিছনে একটি ভর্টেক্স মানে টেলিপোর্টার ওপেন করে, যেটা তার আশেপাশে সবকিছু টানতে শুরু করে। ওর হয়তো আশা ছিল এটা ব্যানকে টেনে ঢুকাবে, কিন্তু এটা মমিকে টেনে নিয়ে যায়। ওটা ব্যানকেও টানছিল, ডক্টর ভিক্টরকে টানছিল, কিন্তু ব্যান একটি পিলার ধরে সাপোর্ট নিয়ে নেয় এবং ডক্টর ভিক্টর যে আঙুল দিয়ে আটকে ছিল তার উপর ব্যান তার ইলেকট্রিসিটি দিয়ে অ্যাটাক করে এন্ড বেচারা তার সুপার প্ল্যানের মধ্যে ঢুকে পড়ে। স্পেসে এটা খোলা দরকার ছিল, বাট এটা আমাদেরই বেনিফিট। দুইটা ভিলেন গায়েব হয়ে গেছে, এখন শুধু একটা, আর ব্যান এখন তার পুরো মনোযোগ ওর উপর দিতে পারবে। গোস্ট ফ্রিককে ব্যান উপরে দেখতে পায় না, তখনই এই স্যাটেলাইটটা নিজে নিজে ভাঙতে শুরু করে। ব্যানের মনে পড়ে গোয়েনের ভেতরে আছে এন্ড ব্যান যখনই ভিতরে যায় ওর টাইম আউট হয়ে যায়। ভয় পেও না আমার পেয়ারা বোন, আমি এখানে চলে এসেছি, জাস্ট 5টা মিনিট ওয়েট করো, ঘড়িটা চাঁচ হোক। গোয়েন বলে আমাদের হাতে সময় নেই, এই মেশিনটা কি নাকি কি ডিপ্রেসারাইজড হয়ে ফাটবে। এন্ড তখনই গোয়েনের হাতে ওই হ্যাজমেট স্যুটটা লাগে এবং গোয়েন আর ব্যান একই স্যুট দুজনেই পরে নেয়। সঙ্গে সঙ্গে স্যাটেলাইটটা ফেটে যায় এন্ড ব্যান আর গোয়েনকে স্পেসের ভ্যাকিউম বাইরে ছুড়ে মারে। ওই হ্যাজমেট স্যুটের কারণে ওদের কোনো প্রবলেম হচ্ছে না। এখন কি আমি সারা জীবন তোমার সাথে থাকবো? কিন্তু গোয়েনের প্রবলেম অন্যটা। গোয়েন বলে তোমরা ছেলেরা কি গোসল করো না? তখনই ম্যাক্স কোথাও থেকে একটা স্পেসশিপ নিয়ে উপস্থিত হয়। ও এটা কোথায় পেয়েছে আমি জিজ্ঞেস করবো না, বাট ও আমাদের গোয়েন আর ব্যানকে বাঁচিয়ে নিয়েছে, তো আমার কোনো কমপ্লেন নেই। ব্যান আর গোয়েন আবার আর গিয়ে শুরু করে, তোমরা আমাকে একা সামলাতে দিলে এত কিছু হতেই না, তোমরা ঘরে বসে থাকতে আর আমি সবকিছু সামলে নিতাম। গোয়েনের মতে আমরা না থাকলে তুমি কিছু করতেই পারতে না, কিন্তু অমেটিক্স আমাকে সবসময় প্রোটেক্ট করে। আর তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়, হয়তো এখানে এন্ডিং হতো, বাট না। তখনই গোস্ট ফ্রিক আবারও কোথাও থেকে চলে আসে আর সে ব্যানকে নিয়ে স্পেসশিপের পিছনে চলে যায়। এখন তুমি যেহেতু এলিয়েন নেই, আমি তোমার শরীরে কন্ট্রোল করতে পারবো। ম্যাক্স জাহাজ চালাচ্ছিল, সে আসতে পারে না, তো গোয়েন আসে আর তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ব্যানকে বলে খুশির আলো, এন্ড ব্যানও এটা বুঝতে পারে। সে হাসতে শুরু করে, তুমি মৃত্যুর সামনে দাঁড়িয়ে কিভাবে হাসছ? না, আমি তোমার মৃত্যুতে হাসছি। গোয়েন একটি লিভার টেনে শিপের উপরের দেওয়ালটা খুলে দেয় এন্ড ম্যাক্সকে ইশারা দিতেই সে শিপের মুখটা সুজি দিয়ে করে দেয় আর সাথে সাথে গোস্ট ফ্রিক জ্বলে ছাই হয়ে যায়। গোয়েন বলতে যায়, দেখলে টিম ওয়ার্কে সবকিছু। কিন্তু তখনই শিপটি কাঁপতে শুরু করে। ম্যাক্স যে ওই স্যাটেলাইটে ধাক্কা মেরেছিল, এর ফলে শিপের অনেক ক্ষতি হয়েছে, এখন এটা সেফ ল্যান্ডিং করতে পারবে না। এন্ড কিছুক্ষণের মধ্যে জাহাজের গতি অসম্ভব বেড়ে যায় এন্ড পৃথিবীর অ্যাটমসফিয়ারে ঢোকার সাথে সাথে শিপটি গুরু গুরু হয়ে যায়। সময় থাকতে থাকতে ব্যান ক্যানন বোল্টে ট্রান্সফর্ম হয় আর গোয়েনের ম্যাক্সকে নিয়ে পৃথিবীতে সেফ ল্যান্ডিং করে। আর এখন সময় হচ্ছে ব্যানের সরি বলার। সে সারাদিন ওদের সামনে অনেক ভাব নিয়েছে, বাট এখন সে একটা ভালো এন্ডিং দেবে। ঠিক আছে গোয়েন, আমি মেনে নিচ্ছি, আমরা এলিয়েনদের ভালোই পিটতে পারি, কিন্তু একসাথে চলো হাত মিলাও। আর এভাবেই শেষ হয় ব্যান্ডের আরও একটি অ্যাডভেঞ্চার। তো ব্যান্ডেন ক্লাসিক থেকে এরকম যতগুলো ভিডিও বানানো সম্ভব আমি বানাবো, বিকজ অমনিভার্সে ক্লাসিকের রেফারেন্স অনেক বেশি। হয়তো ক্লাসিক নিয়ে আরো 2-3টে ভিডিও আসতে পারে, এরপর আমরা আবার অমনিভার্স কন্টিনিউ করব। চলো প্রথমবার কমেন্ট টার্গেট দেওয়া যাক, 100টা কমেন্ট করে দিও, তাহলে আমি নেক্সট ব্যান্ডেনের ভিডিওর কাজ শুরু করে দেবো। তো ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, টেক কেয়ার।